বিশ্বব্রহ্মাণ্ডে এখনো পর্যন্ত বিজ্ঞানের আবিষ্কৃত একমাত্র গ্রহ হলো পৃথিবী, যা সুদূর অতীত থেকে প্রাণের স্পন্দনের সাক্ষ্য বহন করে চলেছে। শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও জীবমণ্ডল নিয়ে গঠিত আমাদের ভূমণ্ডল। আর ভূমণ্ডলের যে অংশে জীবের উৎপত্তি, বৃদ্ধি, বংশবিস্তার ও অস্তিত্ব রক্ষা হয় তাকে বলে জীবমণ্ডল। পৃথিবীর শিলা বা মাটি, জল, বায়ু সবই জীবমণ্ডলের অন্তর্গত। গ্রিক শব্দ বায়োস এবং ল্যাটিন শব্দ স্ফিরা থেকে আসা বায়োস্ফিয়ার শব্দের অর্থ প্রাণের অস্তিত্ব অঞ্চল। 1875 সালে এডওয়ার্ড সুয়েজ সর্বপ্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন। জীবমণ্ডলের গড় বিস্তৃতি 13 কিলোমিটার। তবে বায়ুমণ্ডলে 200 মিটার উচ্চতায়, মাটির 10 মিটার গভীরতায় ও জলভাগের 200 মিটার গভীরে সূর্যালোক প্রবেশ করায় জীবের সমাবেশ হয় সর্বাধিক। জীবমণ্ডলের এই উপাদানগুলিকে অনেকগুলি ভাগে ভাগ করা যায়, যার মাধ্যমে পরিবেশ ও জীবকুলের পারস্পরিক আন্তঃসম্পর্ক বজায় থাকে। তবে জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, খরা, বন্যা, বিভিন্ন প্রকার দূষণ, মানুষের অবিবেচনামূলক ও অবৈজ্ঞানিক কাজকর্ম বর্তমানে জীবকুলের পরিবর্তন ও ধ্বংসকে ডেকে আনছে। জীবমণ্ডল তো হলো, এবার আসা যাক বাস্তুতন্ত্রের কথায়। পৃথিবীর সকল জীবকুলের সঙ্গে পরিবেশের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পর্ক রয়েছে। বিজ্ঞানের যে শাখায় জীব ও তার পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে আলোচনা করা হয় তাকে বলে বাস্তুবিদ্যা। 1866 সালে আর্নেস্ট হেকেল প্রথম সঠিকভাবে বাস্তুবিদ্যা বা ইকোলজি শব্দটি ব্যবহার করেন, তাই তাকে বাস্তুবিদ্যার জনক বলা হয়। এই বাস্তুবিদ্যার এক বিশেষ শাখা হলো বাস্তুতন্ত্র। 1935 সালে এজি ট্যান্সলে বাস্তুতন্ত্র কথাটি ব্যবহার করেন, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের জীবজাত উপাদানগুলি জড় উপাদানগুলির সঙ্গে আন্তঃক্রিয়ার মাধ্যমে শক্তি প্রবাহের যে তন্ত্র বা প্রণালী গড়ে তোলে তাকেই বলে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র বিভিন্ন জীবজাত ও অজীবজাত উপাদানের সমন্বয়ে গঠিত, যেখানে উদ্ভিদ, প্রাণীজগৎ হলো সজীব উপাদান, কারণ এদের প্রাণ আছে। তবে বায়ু, জল, মাটি, সূর্যালোক হলো অজীবজাত উপাদান। সবুজ উদ্ভিদ সূর্যালোকের মাধ্যমে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপাদন করে, তাই এরা সালোক সংশ্লেষ স্বভোজী, অর্থাৎ সবুজ উদ্ভিদ হলো উৎপাদক। এই সবুজ উদ্ভিদকে খেয়ে যারা বেঁচে থাকে তারা হলো খাদক, অর্থাৎ খাদ্যের জন্য এরা উৎপাদকের উপর নির্ভরশীল। এই খাদক আবার 3 প্রকার। এদের মধ্যে যারা সবুজ উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে তারা হলো শাকাহারী বা হার্বিভোরস কিংবা প্রথম শ্রেণীর খাদক। আবার যারা শাকাহারীদের বা তৃণভোজীদের খেয়ে বেঁচে থাকে তারা হলো মাংসাশী বা কার্নিভোরস কিংবা দ্বিতীয় শ্রেণীর খাদক। আর যারা
সবুজ উদ্ভিদ ও বিভিন্ন প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তারা হলো সর্বভূক বা ওমনিভোরস কিংবা তৃতীয় শ্রেণীর খাদক। এই সকল খাদকদের একত্রে বলে ম্যাক্রো কনজিউমার। আবার কিছু আণুবীক্ষণিক খাদক আছে যারা উৎপাদক কিংবা খাদকদের মৃতদেহের বিয়োজন ঘটিয়ে পুষ্টি সংগ্রহ করে, তাদের বলে অনুখাদক বা বিয়োজক বা মাইক্রো কনজিউমার। অর্থাৎ বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস সূর্য এবং বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্ক বাস্তুতন্ত্রকে বৃহত্তম রূপ দান করে। তাই বলা যায় বাস্তুতন্ত্র গতিশীল। বাস্তুতন্ত্র একদিকে যেমন জীববৈচিত্র্যকে রক্ষা করে, ঠিক তেমনি দূষণ রোধ করে পরিবেশকেও রক্ষা করে। এমনকি অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে ভারসাম্য বজায় রেখে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। সমগ্র পৃথিবীর বাস্তুতন্ত্রকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। এবার চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে বিভিন্ন বাস্তুতন্ত্রের অন্তর্গত জীবজ, অজীবজাত এবং বিয়োজকের মধ্যেকার আন্তঃসম্পর্ক জেনে নেওয়া যাক। একটি পুকুরের বাস্তুতন্ত্রে সূর্যালোক, মাটি, জল, জলে থাকা অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড এবং মাটির খনিজ পদার্থ হল অজীবজাত উপাদান। কচুরিপানা ও শ্যাওলা হল উৎপাদক। উদ্ভিদ প্ল্যাঙ্কটন, কীটপতঙ্গ, লার্ভা প্রথম শ্রেণীর খাদক। ছোট মাছ হল দ্বিতীয় শ্রেণীর খাদক এবং বড় মাছ তৃতীয় শ্রেণীর খাদক। জলাশয়ের তলদেশে থাকা জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক হল বিয়োজক শ্রেণীর অন্তর্গত। একইভাবে অরণ্য, তৃণভূমি ও মরুভূমির বাস্তুতন্ত্রে সূর্যালোক, বায়ু, মাটি ও মাটির খনিজ পদার্থ হল অজীবজাত উপাদান। সবুজ উদ্ভিদ হল উৎপাদক। এখানে বিভিন্ন তৃণভোজী প্রাণীগুলি হল প্রথম শ্রেণীর খাদক। এদের যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা দ্বিতীয় শ্রেণীর খাদক। আবার এই দ্বিতীয় শ্রেণীর খাদকদের যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা হল তৃতীয় শ্রেণীর খাদক। তিনটি বাস্তুতন্ত্রেই ব্যাকটেরিয়া হল বিয়োজক শ্রেণীর অন্তর্গত, তবে মরুভূমির বাস্তুতন্ত্রে ব্যাকটেরিয়া খুবই কম। সুতরাং আজ আমরা জীবমণ্ডল ও বাস্তুতন্ত্রের একটি প্রাথমিক ধারণা পেলাম। তবে বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন খাদকের মধ্যে কিভাবে পুষ্টি ও শক্তির প্রবাহ ঘটে তা আমরা পরবর্তী ক্লাসগুলোতে ডিটেলে জানব।